আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস চলছে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই এমন একটা টপিক। এবং তোমরা অন্যান্য টপিক যেগুলো পড়েছো সেইখানে কিছু বিষয় তোমাদের বেশিরভাগ বিষয় হচ্ছে আগের আগের থেকে জানা ছিল, কিন্তু এখন তোমরা যে টপিক পড়ছো এই টপিকটা সম্পর্কে তোমরা আগে কখনো কোথাও, মানে যদি ইন্টারে উঠে না পড়ে থাকো, 9-10 থেকে তোমাদের কোনো ধারণা থাকার কথা না। আমরা এই মুহূর্তে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাই। ওকে, চলো আমরা লেকচার শিট থেকে আলোচনা শুরু করি। আমাদের লেকচার শিটে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা অন্য কোনো অঙ্ক নয়। এইটা আমরা সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে অঙ্কটা কপি করি, এবং গতদিন আমরা যে অঙ্কটি করিয়েছিলাম সেই অঙ্কটা এখান থেকে মূলত এই কনসেপ্ট থেকে আসছে। এই অঙ্কটা আমাদের লেকচার বুকে প্রায় 10 বছর আগে থেকে আছে। এই অঙ্কটা 49 নম্বর অঙ্কটা আমাদের লেকচার বুকে অনেক বছর আগে থেকে আছে। এইটা আহ এইটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের একটা অঙ্ক, যে অঙ্কের কনসেপ্টকে কাজে লাগিয়ে পরবর্তীতে বোর্ড কোশ্চিন আসছে, যেটা আমরা গত ক্লাসে সলভ করেছিলাম। তার আগে আমরা বুঝে নেই যে এই আসলে এই অঙ্কে কি বলছে, আমরা একটু দেখে নিতে চাই। ওকে, বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে প্রস্তুত কোন লবণের সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হলে, যদি লবণের দ্রাব্যতা 50 ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যথাক্রমে 125 এবং 80 হয়, তবে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে? এক কথায় আমরা বলছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা দ্রবণ ছিল, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা দ্রবণ ছিল তাকে, এবং ওই দ্রবণটা ছিল সম্পৃক্ত দ্রবণ। দেখো খেয়াল করে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে প্রস্তুত কোন লবণের কি দ্রবণকে? সম্পৃক্ত দ্রবণকে। এই সম্পৃক্ত দ্রবণকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হলো? 20 ডিগ্রিতে, অর্থাৎ 50 থেকে নিয়ে আসা হয়েছে 20 ডিগ্রিতে। যদি লবণের দ্রাব্যতা 50 এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যথাক্রমে 125 এবং 80 হয়, তবে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে? রাইট, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা চিন্তা করি যে কোন সম্পৃক্ত দ্রবণকে যখন আমরা ঠান্ডা করছি, তখন তার দ্রাব্যতা কমতেও পারে, বাড়তেও পারে। কিন্তু এই অঙ্কে বলা হচ্ছে যে তাপমাত্রা যখন 50 থেকে 20 ডিগ্রিতে নিয়ে আসা হলো, তখন এর দ্রাব্যতা 125 থেকে কত ডিগ্রি হয়ে গেল, না কত গ্রাম হয়ে গেল? 40 হয়ে গেল, না 80 হয়ে গেল। তো এখানে কতটুকু দ্রাবক, কতটুকু দ্রবণ, এই ব্যাপারে কোনো মন্তব্য করা নেই। তো আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে, এই যে দেখো, যখন তাপমাত্রা 50 ডিগ্রি, তখন সেইখান থেকে যদি এটা 20 ডিগ্রি হয়, তো চিন্তা করো তো একটু কষ্ট করে, যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 125, এর অর্থ কি? তোমরা নিশ্চয়ই গত ক্লাসে দ্রাব্যতার সংজ্ঞার কথা মনে রেখেছো। কি মনে রেখেছো? যে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হয়, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তার মানে 125 দ্রাব্যতা বলতে বোঝায় যে আমরা 100 গ্রাম পানির মধ্যে 125 গ্রাম দ্রব্য দিব। 100 গ্রাম পানির মধ্যে আমরা 125 গ্রাম কি দিব? দ্রব্য দিব। তাহলে 100 গ্রাম পানির মধ্যে যখন আমরা 125 গ্রাম দ্রব্য দিব, তাহলে দ্রবণ হবে কত গ্রাম? আমরা দ্রাব্যতার সংজ্ঞা থেকে জানি যে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দিলে দ্রবণটি সম্পৃক্ত হয়, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তো আমরা 125 পেয়েছি দ্রাব্যতা। দেখো অঙ্কে লিখে দেওয়া আছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 125। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 125 মানে কি? আমরা একে 100 গ্রাম পানির মধ্যে মিশিয়েছিলাম, এবং এজন্য মোট দ্রবণের পরিমাণ হয়ে গেছে কত? 225 গ্রাম। কত গ্রাম? 225 গ্রাম। এখন এই 225 গ্রাম এই দ্রবণটাকে ঠান্ডা করতে গেলে, 225 গ্রাম দ্রবণ যখন, তখন কিন্তু এখানে দ্রাবক হচ্ছে 100 গ্রাম। দ্রাবক হচ্ছে 100 গ্রাম। তাহলে 225 গ্রাম দ্রবণকে যখন ঠান্ডা করব, তখন 125 থেকে 80 বাদ দিব। 125 থেকে 80 বাদ দিলে কতটুকু হবে? এই যে দেখো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রাব্যতা 125, এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রাব্যতা কত? 80। তাহলে 125 থেকে 80 বাদ দিলে এটা হয় 45 গ্রাম। তার মানে আমরা এই অঙ্ক থেকে বুঝলাম 225 গ্রাম কোন সম্পৃক্ত দ্রবণকে, যেটা কিনা ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওই তাপমাত্রার কোন দ্রবণকে ঠান্ডা করতে গেলে এবং ঠান্ডা করে সেটা 20 ডিগ্রিতে নিয়ে আসা হলে, সেখানে 45 গ্রাম কি পড়বে? অধক্ষেপ পড়বে। নিশ্চয়ই এটুকু সবার বোঝার কথা। এবার খেয়াল করে দেখো, বলছে 225 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে যদি অধক্ষেপ হয় 45 গ্রাম, তাহলে 75 গ্রাম 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে? তাহলে এখন তো সহজেই বলা যায়, এখানে অঙ্ক করেই দেয়া আছে, 50 ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা যথাক্রমে 125 এবং 80। বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত 225 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে পাওয়া যায় 125 - 80 মানে কত গ্রাম? 45 গ্রাম। তাহলে অতএব 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত
75 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে পাওয়া যায় 45 × 75 = 225 কত গ্রাম? 15 গ্রাম। নিশ্চয়ই এই অঙ্কটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, যদি ক্লিয়ার হতে পারো, আমরা আরো দুই একটা অঙ্ক দেখতে চাই এখানকার। আরো দুই একটা অঙ্ক দেখে তারপর হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফলে চলে যাব। হ্যাঁ, এখানে 45 নাম্বার একটা অঙ্ক ছিল। তুমি চাইলে অঙ্কটা করতে পারো, আর না চাইলে নাও করতে পারো। হ্যাঁ, ওকে, 45 নাম্বার একটা অঙ্ক ছিল এটা। এখানে যে পড়া, সেখান থেকে পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন হয় নাই, তবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দু একটা জায়গায় এখানে আসতে দেখা গিয়েছে। এই যে 45 নাম্বার অঙ্ক, 45 নাম্বার অঙ্ক দেখো তোমরা। যদি তোমরা না বোঝো, তাহলে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করলে হয়তো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে সলভ করে দেওয়া আছে। তোমরা যদি সবকিছু ঠিক মনে করো, তাহলে আমরা এখন দ্রাব্যতার গুণফল পড়তে পারি আজকে। তাহলে দ্রাব্যতার গুণফল, এটা একটু টাইম নিয়ে বুঝো। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার, এতক্ষণ ছিল আমরা পড়ছিলাম দ্রাব্যতা, এতক্ষণ পড়ছিলাম দ্রাব্যতা, এখন পড়বো কি? দ্রাব্যতার গুণফল। এই দ্রাব্যতার গুণফল থেকে অনেক বেশি অঙ্ক আসবে গ নাম্বারের জন্য। তারপর আমরা আগামী দিন হয়তো সিকিউ ম্যাথ গুলা করা শুরু করবো। ওকে, আচ্ছা, প্রথমে আমরা কথা বলবো দ্রাব্যতার দ্রাব্যতার গুণফল নিয়ে। এই দ্রাব্যতার গুণফল নিয়ে, যার ইংরেজি নাম হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। একে সংক্ষেপে প্রকাশ করা হয় কেএসপি দ্বারা। কেএসপি দ্বারা, এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। ইংরেজি নাম হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, আর সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে? কেএসপি দিয়ে। তো চলো এখানে আমরা জেনে নেই যে আসলে দ্রাব্যতার গুণফলের সংজ্ঞাটা কি। ওকে, এই দেখো, এখানে কি বলা হচ্ছে? বলছে স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতসহ গুণফল একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে দ্রাব্যতার গুণফল বলে। কেএসপি দিয়ে, দ্রাব্যতার গুণফলকে কেএসপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আবার একটু পড়ে শোনাই, বলা হচ্ছে এখানে স্থির তাপমাত্রায়, ফার্স্ট কথা, স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের, স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের, কি দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতসহ গুণফল একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে দ্রাব্যতার গুণফল বলে। স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার কি সহগুণফল? ঘাত সহগুণফল একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে দ্রাব্যতার গুণফল বলে। তো এখন চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। প্রথমত, তাপমাত্রা স্থির বলা হলো কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়, আর দ্রাব্যতা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দ্রাব্যতার গুণফলও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে স্থির তাপমাত্রায় বলতেই হবে। আচ্ছা, অল্প দ্রবণীয় লবণ মানে যে লবণগুলোকে আমরা নাড়িয়ে নাড়িয়ে দ্রবীভূত করি, একদম দেওয়া মাত্রই দ্রবীভূত হয়ে যায় না, তো এটা একটা কথার কথা। তুমি এখন যেই দ্রবণগুলো নিয়ে কাজ করবা, সেখানে সবগুলো অল্প দ্রবণীয় লবণই হবে। তাহলে প্রথমত তাপমাত্রা স্থির। তারপর দ্বিতীয়ত হচ্ছে অল্প দ্রবণীয় লবণের কি দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে। তুই নিশ্চয়ই জানো দ্রাব্যতায় নির্ণয় করা যায় না সম্পৃক্ত দ্রবণ ছাড়া। তাহলে দ্রাব্যতার গুণফল তো সম্পৃক্ত দ্রবণ ছাড়া নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে কি বললাম? স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের কি দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে। সম্পৃক্ত দ্রবণ হতে হবে, আদারওয়াইজ এটা নির্ণয় করা যাবে না। তাহলে আবার বলছি, স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের কি দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে যে আয়ন উৎপন্ন হয়, তাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল একটি ধ্রুব সংখ্যা। তো চলো আমরা যদি সেটা নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমে আমরা এজিসিএল নিয়ে কাজ করছি। এজিসিএল, এটা বিয়োজিত হইলো, ভালো কথা। বিয়োজিত হয়ে এজি প্লাস এবং সিএল মাইনাস উৎপন্ন করলো কোন দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে, রাইট? তাহলে এজিসিএল বিয়োজিত হয়ে এজি প্লাস এবং সিএল মাইনাস উৎপন্ন করলো কোন দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে। এবার এই যে সম্পৃক্ত দ্রবণে যে আয়ন উৎপন্ন হয়, যেমন এই দেখো সিলভার প্লাস আয়ন, রাইট, গুণ এই দেখো ক্লোরাইড আয়ন। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে এখন একটু খেয়াল করি আমরা, এই লবণ সম্পৃক্ত দ্রবণে যে আয়ন উৎপন্ন করে, ওই আয়নের ঘনমাত্রার, মাথায় রাখবো আমরা, এই আয়নগুলোকে তৃতীয় বন্ধনী দিয়ে যদি আবদ্ধ করি, তাহলে তাকে ঘনমাত্রা বোঝায়। এবং এই আয়নগুলোকে তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করলে তাকে আমরা কি বুঝাই? ঘনমাত্রা বোঝাই। তাহলে স্থির তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের কি দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নের ঘনমাত্রার কি সহগুণফল? ঘাত সহগুণফল। আমরা যখন ফার্স্ট পেপারের 4 নাম্বার চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন যখন পড়বো, আমরা জানতে পারবো একটা টপিকের নাম ভর ক্রিয়ার সূত্র। কার সূত্র? ভর ক্রিয়ার সূত্র। এই ভর ক্রিয়ার সূত্র যখন আমরা পড়বো, তখন আমরা জানতে পারবো যে এখানে যে সহগগুলা থাকবে, এই সহগগুলা পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ
এজি প্লাস এবং সিএল মাইনাসের যে সহগগুলা থাকবে, এই যেখানে যে সহগগুলা থাকবে এগুলো পাওয়ার হয়ে যাবে। যেহেতু এখানে সহগ হচ্ছে ওয়ান, সহগ ওয়ান, তাই এখানে পাওয়ারও কিন্তু কি হয়, অন হয়। কিন্তু বিষয় হচ্ছে এখানে যেহেতু সহগ ওয়ান, তাই এটা বোঝা যাচ্ছে না। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে সহগটা সহজে বুঝতে পারবা তুমি। যেমন দেখো, আমরা একটা যৌগ নিলাম যেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। মনে করো বিয়োজিত হলো, বিয়োজিত হওয়ার পর ক্যালসিয়াম 2+ আর কি 2F- উৎপন্ন হলো। দেখো তো, ক্যালসিয়ামের সহগ কত, কিছু নাই মানে ওয়ান, আর ফ্লোরিনের সহগ কত, টু। আচ্ছা, এবার কেএসপি যখন আমরা বের করব, তখন এই আয়নগুলার ঘনমাত্রার ঘাত সহ গুণফল। ঘাত হচ্ছে বাংলা কথা, ইংরেজি কথা হচ্ছে পাওয়ার। যা সহগ থাকবে ভরক্রিয়া সূত্র অনুযায়ী তাই কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই ক্যালসিয়ামকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। তাহলে বোঝালাম এটা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা গুণ এই ফ্লোরাইডকে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব, বোঝাচ্ছে এটা তার ঘনমাত্রা। এখানে যা সহগ থাকবে তাই তার পাওয়ার হয়ে যাবে। তাহলে আবার বলি, এই যে স্থির তাপমাত্রায় অল্প দ্রবণীয় লবণ, আমি বললাম অল্প দ্রবণীয় লবণ, এটা কথার কথা। অল্প দ্রবণীয় লবণে, লবণের সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ এটা যখন সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে তখন যে আয়নগুলা উৎপন্ন করবে, দেখো এই লবণটা তার সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম 2+ এবং ফ্লোরাইড আয়ন উৎপন্ন করেছে, এদের ঘনমাত্রা। দেখো এই যে ঘনমাত্রা কি সহ গুণফল, ঘাত সহ গুণফল, কি সহ গুণফল, ঘাত সহ। তার মানে এখানে কিছু নাই মানে ঘাত কত, ওয়ান। এখানে কিছু নাই মানে ঘাত কত, টু। তাহলে যে ঘাত সহ গুণফল, একটি কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। তাহলে স্থির তাপমাত্রায় কোন অল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে যে আয়ন উৎপন্ন করে তাদের ঘনমাত্রার ঘাত সহ গুণফল একটি ধ্রুব সংখ্যা, তাকে বলা হয় কি, কেএসপি বা দ্রাব্যতার গুণফল। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা আমরা আরো একটা উদাহরণ দেখি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং তোমরা আমাকে জানাবে এটা ক্লিয়ার কিনা। এরপর আমরা ধরো এমন একটা যৌগ দেখলাম যেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এই দেখো, ক্যালসিয়ামের যোজনী 2, তা এখানে 2 হয়েছে, আর ফসফেটের যোজনী 3, তা এখানে 3 হয়েছে। এবার এটাকে আমরা বিয়োজিত করলাম, বিয়োজিত করার পর কি হলো, ক্যালসিয়াম 2+, আর কি হলো, PO4 2-। তাহলে এখন কি হবে, এখানে, এখানে কিছু হবে, কিছু নাই মানে কি আছে, এইখানে কিছু নাই মানে মানে 3 আছে সহগ, আর এখানে কি আছে, 2 আছে। নিশ্চয়ই এটুকু বুঝতে পারছো। তাহলে আমরা যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে কেএসপি বা দ্রাব্যতার গুণফল কি হবে, তখন তুমি কি বলবা, বলবা ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা পাওয়ার 3 গুণ ফসফেটের ঘনমাত্রা, সেখানে 3 হবে, পাওয়ার কিন্তু কি 2। অর্থাৎ থার্ড ব্র্যাকেটে আয়নকে আবদ্ধ রাখবো, আর সহগ যা হবে তাকে পাওয়ার লিখে দিব। এটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। নিশ্চয়ই দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা থেকে যে ইকুয়েশন পাওয়া যায় সেটা ক্লিয়ার। দ্রাব্যতার গুণফলের অঙ্ক অনেকের কাছে কঠিন মনে হয়, আসলে অঙ্কগুলো অনেক সহজ, কিন্তু কেন কঠিন মনে হয়, যখন দেখে স্টুডেন্টরা যে যৌগ ভিন্ন হলে তার গাণিতিক সমীকরণ ভিন্ন হচ্ছে, যৌগ ভিন্ন হলে তার গাণিতিক সমীকরণ কি হচ্ছে, ভিন্ন হচ্ছে, তখন তাদের কাছে মনে হয় যে আচ্ছা এটা তো এমন একটা টপিক খালি গুলায় যায়। তো এই জন্য তাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন কিছু না। আমরা এবার এতক্ষণ যা পড়লাম তা দিয়ে আমরা বুঝতে পারলাম ঘনমাত্রার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। কি জানলাম, ঘনমাত্রার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। এখন আমরা জানতে চাইবো, এখন আমরা জানতে চাইবো দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল এর সম্পর্ক। এই দেখো, কি জানতে চাইবো, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। এটা হচ্ছে আমাদের এখন জানার ইচ্ছা। তো আমরা এখন পড়ছি দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক। আমরা প্রথমে তোমাদেরকে একটা শর্টকাট টিপস দিতে চাই, শর্টকাট টিপস দিতে চাই। প্রথমে শর্টকাট পড়বো, তারপর ডিটেল পড়বো। আমরা বলছি যদি কোনো যৌগের সংকেত AX এবং BY হয়, অর্থাৎ কোন যৌগের আণবিক সংকেত যদি এমন হয়, AX এবং BY হয়, তো এখন এক্স এবং বিওয়াই, অর্থাৎ তোমরা চিন্তা করে বলো তো, কমেন্ট করে জানাও তো, এই যৌগ যদি হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত। যদি আমরা কম্পেয়ার করি এক্স বিওয়াই এর সাথে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য এক্স এবং ওয়াই এর ভ্যালু কত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1, এটা কি 2। আচ্ছা, তাহলে এখন যদি কোন যৌগের আণবিক সংকেত এক্স এবং বিওয়াই হয়, তাহলে কেএসপি ইকুয়াল কি হবে বলতো, এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। দেখো, এই যে এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স, ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ, অর্থাৎ এস দিয়ে বোঝাচ্ছে দ্রাব্যতা। এখানে এক্স এবং ওয়াই হচ্ছে ওই ক্যাটায়ন বা অ্যানায়ন গুলার সহগ। তুমি খেয়াল করে দেখো, যখন আমরা দ্রাব্যতার গুণফল থেকে দ্রাব্যতা বের করছি, দুঃখিত, দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল বের করছি, আবার যদি বলি দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল বের করছি, তখন সহগ যেটা থাকবে সেটা গুণও হবে, পাওয়ারও হবে। আবার দেখো, পরবর্তীটার জন্য সহগটা গুণও হবে, পাওয়ারও হবে। কিন্তু যখন আমরা কি করলাম দেখো,
ঘনমাত্রা থেকে দ্রাব্যতার গুণফল বের করছিলাম। ভালো করে ফলো করো আমি কি বলছি। যখন আমরা ঘনমাত্রা থেকে দ্রাব্যতার গুণফল বের করছিলাম, তখন যে সহগটা ছিল এটা শুধু পাওয়ার হতো। দেখো এর সাথে 3 গুণ হয় নাই, শুধু পাওয়ার হয়েছে। এখানে 3 গুণ হয় নাই, 2 গুণ হয় নাই, কি হয়েছে? পাওয়ার হয়েছে। কিন্তু এই শর্টকাট দিয়ে বোঝানো হচ্ছে যে যদি একটার জন্য দ্রাব্যতা এস হয়, অপরটার জন্য দ্রাব্যতা এস। কিন্তু খেয়াল করতে হবে এই আয়ন এবং এই আয়নের যে সহগ হবে, এই সহগটা এস এর সাথে গুণ হবে, পাওয়ার হবে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি এর কেএসপি কি হবে। এর কেএসপি কি হবে? এর কেএসপি ইকুয়াল কি হবে? এর সহগ কত? 1। তাহলে 1 × s⁻1, মানে 1 গুণও করতে হবে, পাওয়ারও দিতে হবে। আবার এর সাথে গুণ করলা 2 × s⁻², তাহলে কেএসপি ইকুয়াল কি হবে? 1 গুণ করো, পাওয়ার দাও, এসি তো থাকবে। আর এখানে 2s এর উপর 2, মানে কি হবে বলো? 4s²। তাহলে এখন এখন কি হবে এখানে? 4s³। 4s³। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? তাহলে এই শর্টকাটটা কি তোমরা বুঝতে পেরেছো? আমরা কি করছি? এই আয়নের জন্য দ্রাব্যতা মনে করলাম এস, এই আয়নের জন্য দ্রাব্যতা মনে করলাম এস। এবং আমি বললাম যখন দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল বের করব, তখন যে সহগগুলা থাকবে তা গুণও হবে, পাওয়ারও হবে। কিন্তু ঘনমাত্রা থেকে যখন দ্রাব্যতার গুণফল বের করছি, তখন সহগগুলো অনলি পাওয়ার হচ্ছে, গুণ কিন্তু হচ্ছে না। নিশ্চয়ই ক্লিয়ার? আমাকে একটু বলো যে ব্যাপারটি ক্লিয়ার কিনা। তাহলে আমরা তোমাদেরকে এখন অনেকগুলা যোগও প্র্যাকটিস করাবো, যাতে কোনোভাবেই তোমাদের ভুল হওয়ার কোনো কি না থাকে, চান্স না থাকে। তাহলে একটু খেয়াল করো তো, তোমরা সবাই, খুব সহজ তোমাদের জন্য দিচ্ছি, সবাই কমেন্ট করবে। যারা ক্লাস করছো সবাই কমেন্ট করবে। এজিসিএল শর্টকাট দিয়ে আগে বলো, তারপর আমি লং টার্ম শেখাচ্ছি। শর্টকাট দিয়ে বলো এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত এবং কেএসপির মান কত। আচ্ছা, কেএসপির মান বললেই হবে, কেএসপির মান বললেই হবে। হ্যাঁ, একজন বলছে s², দেখো এর সহগ, এটার জন্য এস, এর সহগ কত? 1। তাহলে 1 গুণ করবো, 1 পাওয়ার দিব, গুণ করো, পাওয়ার দাও, একই তো থাকবে, গুণ। আবার কি হবে? এস, তাহলে কি হবে? s²। রাইট? আচ্ছা, এবার দেখো যদি আমরা এবার হিসাব করি, ক্যাল এফি OH3, এফি OH3 বলো। এবার বলো, এবার বলো কি হবে? কেএসপি, কেএসপি ইকুয়াল কি হবে বলো? কেএসপি ইকুয়াল হবে s গুণ 3s⁻3। তাহলে বা কেএসপি ইকুয়াল s গুণ, দেখো 3 পাওয়ার 3 মানে কত হয়? 27s⁻3, মানে বা কেএসপি ইকুয়াল 27s⁻4। নিশ্চয়ই এটা ক্লিয়ার? তাহলে দ্রুত সবাই কমেন্ট করে এবার আমাকে জানাও যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কেএসপি কত। দ্রুত দ্রুত জানাও। তাহলে এখন দেখো একই কথা, একই কথা। s গুণ 3s³ তাহলে s গুণ 27s⁻3 ইকুয়াল 27 কি? s⁻4। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এইবার দেখো আমি যেটা দিলাম, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, Ca3PO4 2। এই ক্যালসিয়াম ফসফেটের কেএসপি কি হবে? ক্যালসিয়াম ফসফেটের কেএসপি কি হবে? আচ্ছা দেখো, এখানে দেখো এটা সহগ 3, তাহলে এটা 3s হবে, পাওয়ার 3, গুণ এটা সহগ কত? 2, তাহলে 2s⁻2। তাহলে কেএসপি ইকুয়াল কি হবে বলো? 3s⁻3 মানে 27s⁻3, গুণ এটা কি হবে? 4s²। তাহলে 27কে যদি 4 দিয়ে গুণ করো, 27কে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে কেএসপি ইকুয়াল 27 গুণ 4, 108s⁻5, 108s⁻5। নিশ্চয়ই বুঝছো এটা হচ্ছে সবগুলো শর্টকাট টেকনিক ছিল, এটা শর্টকাট টেকনিক ছিল। ক্লিয়ার? আচ্ছা, লং টেকনিক কিছুই না, এই শর্টকাটটা লং থেকেই আনছি আমি। আমি বলেছি দ্রাব্যতা থেকে যদি দ্রাব্যতার গুণফল বের করো, তাহলে সহগটা গুণও হবে, পাওয়ারও হবে। যেমন দেখো, যদি আমরা রিটেনে ডিরেক্ট লিখতাম তাহলে কি করতাম? তাহলে আমরা বলতাম ধরো FeOH3, কিভাবে লিখতাম? এই যে বলতাম যে Fe3+, আর কি লিখতাম? 3OH-। তাহলে আমরা কি বুঝাইতাম? আমরা বুঝাইতাম এটা এস যদি হয়, এর দ্রাব্যতা, এটা যা হবে, এটা এক মোল থেকে দেখো এটা এক মোল উৎপন্ন হয়, তাহলে এটা তাই হবে। এটা দ্রাব্যতা এস হলে এটা দ্রাব্যতা এস হবে, আর এটা দ্রাব্যতা কিন্তু 3s হয়ে যাবে। এখন আমরা কেএসপি বের করার সময় কি করতাম? s গুণ 3s দিয়ে পাওয়ার 3 দিতাম। অর্থাৎ এর সহগ নাই তাই, মানে সহগ 1 তাই পাওয়ার 1, আর এর সহগ 3 তাই পাওয়ার 3। ঘুরে ফিরে দেখো এটাই আসতো, এটাই আসতো। ক্লিয়ার? যদি আমি তোমাদেরকে আরো একটা দেখাই, যেমন
যেমন দেখো, এই যে আহ সিলভার কার্বনেট Ag2CO3, তাহলে এটা বিয়োজিত হলো। এটা বিয়োজিত হয়ে কি হবে বলতো? Ag প্লাস, সামনে 2, আর CO3 2 মাইনাস। তাহলে একটু বলবা KSP ইকুয়াল কি হবে? 2s। এই যে দেখো, এখানে এখানে কি হয়, এটা যদি এস হয় তাহলে এটা হবে 2s, আর এটা হবে এস। তাহলে KSP ইকুয়াল কি? 2s পাওয়ার 2 গুণ এস, তাহলে আলটিমেট কি দাঁড়াবে? 4s কিউব। অর্থাৎ দ্রাব্যতা থেকে যখন দ্রাব্যতার গুণফল বের করব, তখন সহগটা গুণও হবে, পাওয়ারও হবে। দেখো, এর সহগ 2 গুণও হয়েছে, পাওয়ারও হয়েছে। এর সহগ 1 গুণও হয়েছে, পাওয়ারও হয়েছে 1, তাই মনে হচ্ছে কিছুই হয় নাই। আমাকে জানাও যে তোমরা এই ব্যাপারগুলা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাহলে আমরা পড়ার দিকে আগাই। আর তোমাদেরকে আমি একটা টেকনিক শেখাবো, যে টেকনিকটা পরীক্ষার খাতায় লেখা যাবে। ওকে, আমরা তোমাদেরকে এখন টেকনিক শেখাবো যেটা পরীক্ষার খাতায় লেখা যাবে। দুইটা টেকনিক তোমার দ্রাব্যতার গুণফলের অঙ্ককে অনেক সহজ করে দিবে। দুইটা টেকনিক তোমার দ্রাব্যতার গুণফলের অঙ্ককে অনেক সহজ করে দিবে। তাহলে টিপস 1 যেটা আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে দেখো, কোনো আয়ন লিখার পর তাকে থার্ড ব্র্যাকেট দিলাম, মানে বুঝাইলাম এটা আয়নের ঘনমাত্রা। আয়ন, কোনো কিছুকে তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে ঘিরে দিলে এটা তার ঘনমাত্রা বোঝায়। আয়ন লিখে তৃতীয় বন্ধনী দিলাম, মানে বুঝালাম এটা আয়নের ঘনমাত্রা। তাহলে আয়নের ঘনমাত্রা ইকুয়াল দ্রাব্যতা গুণ ওই আয়নের সহগ। আয়নের ঘনমাত্রা ইকুয়াল দ্রাব্যতা গুণ ওই আয়নের কি? সহগ। আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড নিয়ে যদি কাজ করো, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস যে আয়নটা, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে তার ঘনমাত্রা হবে ইকুয়াল দ্রাব্যতা পাইলাম। আর এইখানে ক্যালসিয়ামের সহগ কত? 1। তাহলে একে 1 দিয়ে গুণ করলাম, তার মানে বুঝাইলাম যে ক্যালসিয়াম 2 প্লাসের দ্রাব্যতার ঘনমাত্রা সমান। মাথায় রাখতে হবে, অনেককেই তুমি যদি জিজ্ঞেস করো তাহলে ওরা বলবে যে আচ্ছা দ্রাব্য, কেউ কেউ বলবে দ্রাব্যতা ঘনমাত্রা একই, কেউ কেউ বলবে না দ্রাব্যতা ঘনমাত্রা একই না। আসলে দ্রাব্যতা ঘনমাত্রা কখনো এক কখনো এক না, কখন এক এবং কখন এক না, এই ব্যাপারটা তোমার ক্লিয়ার করতে হবে। যদি সহগ 1 হয় তখন ঘনমাত্রা এবং দ্রাব্যতা সেম হবে। যদি সহগ 1 হয় তখন ঘনমাত্রা এবং দ্রাব্যতা কি হবে? সমান হবে। যদি সহগ 1 না হয়, যেমন ফ্লোরাইড, ইকুয়াল কি হবে? দ্রাব্যতা গুণ এর সহগ কত? 2। নিশ্চয়ই ক্লিয়ার। এটা হচ্ছে আমরা বের করলাম। তাহলে চলো তো, তুমি যে কিছুক্ষণ আগে তুমি যে কিছুক্ষণ আগে সংজ্ঞা থেকে যখন ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফলের ইকুয়েশন বের করলা, তখন তুমি কি লিখেছিলা? ক্যালসিয়াম ফ্লোরাইড বিয়োজিত হলো ক্যালসিয়াম 2 প্লাস আর কি 2F মাইনাস। এখন KSP ইকুয়াল কি হবে? তুমি এখান থেকে মান বসাও। দেখো, ক্যালসিয়ামের দ্রাব্যতা হচ্ছে এস, আর ফ্লোরাইডের দ্রাব্যতা কি? 2s পাওয়ার 2। তাহলে বা KSP ইকুয়াল কি হবে? এস গুণ 4s স্কোয়ার। তাহলে বা KSP ইকুয়াল 4s কিউব। দেখো, শর্টকাটের সাথে মূল টার্ম মিলে গেছে কিনা, শর্টকাটের সাথে মূল টার্ম মিলে গেছে কিনা। এবং সেইখান থেকে তুমি প্রথমে পড়লা ঘনমাত্রা থেকে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক, তারপর তুমি পড়লা দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। এখন তুমি কি বুঝলা? যে আসলে দ্রাব্যতা ও ঘনমাত্রা এর মধ্যে সম্পর্ক কি। তাহলে দ্রাব্যতা ঘনমাত্রা কখনো সমান কখনো সমান না। কখন সমান? যখন সহগ 1। আর যখন সহগ 1 না, তখন কখনোই দ্রাব্যতা এবং ঘনমাত্রা কি না, একই বিষয় না। ক্লিয়ার কিনা আমাকে সবাই জানাও। তাহলে যদি ক্লিয়ার হও, আমরা অঙ্কে চলে যেতে চাই। এই যে এখানে একটা চার্ট আছে, এই চার্টে বিভিন্ন বিক্রিয়া দেয়া আছে, যৌগ দেয়া আছে, তার দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল এবং ঘনমাত্রা থেকে দ্রাব্যতার গুণফল দুইটাই দেয়া আছে। তুমি কষ্ট করে প্র্যাকটিস করবে। আচ্ছা দেখো, এখানে 51 নাম্বার দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতা এত। এখন এর দ্রাব্যতার গুণফল কত? এটা খুবই সহজ অঙ্ক, এর থেকে সহজ অঙ্ক নাই। তুমি যদি বুঝতে পারো কিভাবে এটা সহজ, খেয়াল করো তো। এখানে আমরা কথা বলছি AgCl বিয়োজিত হলো, হওয়ার পর Ag প্লাস আর কি Cl মাইনাস তৈরি হলো। তাহলে KSP ইকুয়াল কি হবে? এস স্কোয়ার। কিভাবে বুঝলে এস স্কোয়ার? এই যে এস আর এস, তাহলে কি হবে? এস স্কোয়ারই তো হবে। অঙ্কের মধ্যে দেখো এস এর ভ্যালু দেয়া আছে 1.3। এই যে 1.3 ইন্টু 10⁻5 এর ওপর স্কোয়ার। তাহলে KSP ইকুয়াল 1.3 10⁻5 তার উপর স্কোয়ার। খেয়াল করো, তাহলে অঙ্কটা কি একদম সহজ না? তুমি ক্যালকুলেটারে জাস্ট এই মানটা বসায় বর্গ করে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে, আর কোনো কথা নাই। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কেএসপির এককটা কি? আচ্ছা, কেএসপির একক নিয়ে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? যদিও কোথাও কোথাও এরকম ডিবেট আছে যে কেএসপির একক হবে, কেউ বলছে হবে না। আচ্ছা, তো আমরা ওই ডিবেটে না যাই, এটা নিয়ে পরে কথা হবে। রাসায়নিক পরিবর্তন যদি পড়ানোর সুযোগ পাই তখন কথা হবে। এখন আপাতত মনে রাখো, আসলে ধরে নিলাম আমরা কেএসপির একক আছে। যদি থাকে তাহলে একক কি?
এখানে যেমন দেখো দ্রাব্যতার একক, এই ক্ষেত্রে যখন কেএসপি বের করব তখন দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। তাহলে কেএসপি ইকুয়াল, যখন এসি স্কোয়ার, মোল পার লিটারকে কিন্তু সংক্ষেপে মোলারও বলা হয়, তখন তুমি কি বলবা? মোল পার লিটার স্কোয়ার বা মোলার স্কোয়ার। আবার যখন ক্যালসিয়াম ফ্লোরাইড নিলাম তখন এর কেএসপি হচ্ছে কি? 4s কিউব। তাহলে 4s কিউব মানে কি? 4s কিউব মানে কি? তার মানে এখানে কি মোল পার লিটার বা মোলার কিউব, অর্থাৎ এটা যদি মোল পার লিটার হয়, এই যে মোল পার লিটার হয়, তাহলে এটা কি হবে? উপরে কিউব হবে। কি তাই কিনা? নিশ্চয়ই ক্লিয়ার হওয়ার কথা। অর্থাৎ এইখানে দ্রাব্যতার উপর কি ঘাত থাকবে বা পাওয়ার থাকবে, যে ঘাত থাকবে মোল পার লিটারের উপর ওই ঘাত হয়ে যাবে, মোল পার লিটারের উপর ওই ঘাত হয়ে যাবে, ওই ঘাত দিয়ে দিলে একক হবে। আমি জানতে চাই দ্রাব্যতার একক সংক্রান্ত বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা, দ্রাব্যতার একক তোমরা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও আমরা অঙ্কে যেতে চাই। দেখো এই অঙ্ক 53 নাম্বার অঙ্ক নিয়ে কথা বলি আমরা। 53 নাম্বার, ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার, তাহলে দ্রাব্যতার গুণফল কত? এখন প্রবলেম হচ্ছে যে একক দেয়া আছে, এটা দেয়া আছে গ্রাম পার লিটারে, কিন্তু আমার দরকার কিন্তু মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে কি করবো আমরা? দেখো তো, এই দেখো এটা কত নম্বর যেন, 53 নাম্বার অঙ্কে দেখো দ্রাব্যতা এস ইকুয়াল 0.0305 গ্রাম পার লিটার। একে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করব। যেহেতু পদার্থটা ক্যালসিয়াম কার্বনেট, তাই আনফরচুনেট এর আণবিক ভর 100। কেউ আবার মনে মনে ভেবে নিও না যে 100 দিয়ে ভাগ করতে হবে, আসলে ভাগ করতে হবে কি দিয়া? আণবিক ভর দিয়া। তাহলে এখন 0.0305 ভাগ 100, তাহলে এখন এটা হয়ে যাবে কি? মোল পার লিটার। এবার আসবো আমরা, এবার আসবো হচ্ছে এটা কি ভর? এটা আণবিক ভর, আণবিক ভর। ওকে, আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট কে তাপ দিব, তাপ দিলে ক্যালসিয়াম 2 প্লাস আর কি CO3 মাইনাস হবে। তাহলে এখন কেএসপি ইকুয়াল কি হবে? তাহলে এখন কেএসপি ইকুয়াল কি হবে? এই যে এস গুণ এস, এস স্কোয়ার। এবার এই ভ্যালুটা এখানে বসায় দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা এখানে বসায় দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে যদি ক্লিয়ার থাকো, পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা এগুলো তোমরা সবগুলো নিজে নিজে করতে পারবা, যেগুলো পারবা না আমি সেই অঙ্কগুলো দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। এই দেখো 57 নাম্বার অঙ্ক, 57, খুবই ভালো করে খেয়াল করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত হলে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? আচ্ছা প্রথমে অঙ্কটুকুকে আমরা এই পর্যন্ত ভাবি, এই পর্যন্ত ভাবি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত হলে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত আমরা এতটুকু প্রথমে ভাবি। তো প্রথম কাজ হচ্ছে এখানে দ্রাব্যতার গুণফল দেয়া আছে, দ্রাব্যতা বের করা, এই জন্য ইকুয়েশন বের করবো আমরা। কি বের করবো? ইকুয়েশন। তাহলে প্রথমে আমরা FeOH3 নিব, একে আমরা বিয়োজিত করলাম, বিয়োজিত করে কি পেলাম? Fe3 প্লাস আর কি 3OH মাইনাস পেলাম। এখন কেএসপি ইকুয়াল কি হবে আমরা জানি, 27s⁴। তো ভালো কথা, 27s⁴ কিভাবে হচ্ছে এটা নিশ্চয়ই জেনেছো। তাহলে S4 ইকুয়াল কি হবে? কেএসপি ভাগ 27। অর্থাৎ কেএসপির মান এখানে কত দেয়া আছে? 4 × 10⁻30, মানে হচ্ছে 4 × 10⁻30 ভাগ কি হবে? 27। ওকে ভালো কথা। তাহলে এইবার কি হবে? এইবার যেটা হবে, এস ইকুয়াল 4√4 × 10⁻38 ভাগ 27। তাহলে এখন কি হবে বলো? তাহলে এখন কি হবে? এই ভাগফল আমরা বের করলেই হয়ে যাচ্ছে দ্রাব্যতার মান। ভাগফল বের করলে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ভাগফল বের করি উত্তর আসবে 1.96 ইন্টু 10⁻10, অর্থাৎ 1.96 ইন্টু 10⁻10। নিশ্চয়ই এটা ক্লিয়ার? ক্লিয়ার, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একক হবে কি? একক হবে মোল পার লিটার। এখন আসো মূল কথায়। এইখানে দেখো এই পর্যন্ত হলো। এরপর বলছে দ্রবণে Fe3 প্লাস এবং হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা নির্ণয় করো। দ্রবণে Fe3 প্লাস এবং হাইড্রোক্সাইড ঘনমাত্রা নির্ণয় করো। কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি ঘনমাত্রা ও দ্রাব্যতার সাথে সম্পর্ক পড়ালাম, তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে ঘনমাত্রা ও দ্রাব্যতার সাথে যে সম্পর্কটা পড়িয়েছি সেটা আসলে কি ছিল। আমরা কিছুক্ষণ আগে বললাম, এই দেখো Fe3 প্লাস এর ঘনমাত্রা আর দ্রাব্যতা সমান, কারণ Fe3 প্লাস এর সহগ 1, কিন্তু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়াল 3 × S অর্থাৎ 3s। তো আমি যেখানে এইখানে যে এস এর মানটা পেয়েছি এটাই হচ্ছে আয়রন 3 প্লাসের ঘনমাত্রা, আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে 3 × 1.96 × 10⁻10। তাহলে কি হয় দেখো,
3 × 1.96 10 ইনভার্স 10। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমরা আজকে দ্রাব্যতা শেষ, গুণফল শেষ করে দিচ্ছি। আগামী এটা পড়লে গ নাম্বারের অঙ্ক পারবা তুমি। এরপর আমরা পড়বো ঘ নাম্বারের অঙ্ক আগামী ক্লাসে। আজকে যদি লেট হয়ে গেছে একটু ক্লাস শুরু করতে, আজকে আমরা দ্রাব্যতার গুণফল শেষ করে দিলাম। কতদিন দ্রাব্যতা শেষ করেছি, আজকে দ্রাব্যতার গুণফল শেষ করলাম। আগামী ক্লাসে আমরা হয়তো বা একটা বা দুইটা ক্লাস লাগবে, তাহলে আমাদের সিকিউ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ঘ নাম্বার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা সিকিউ প্র্যাকটিস করবো ধরে ধরে। ওকে, আমরা এবার চলে যেতে চাই পরবর্তী অঙ্কে, 58 নাম্বার। এগুলো সবগুলা অঙ্ক আসবে গ নাম্বারে। আমরা আগামী ক্লাসে ঘ করব, আজকে আমরা এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে। অ্যালুমিনিয়াম এর হাইড্রোক্সাইডের দ্রাব্যতা চাই, তাও আবার কি গ্রাম পার লিটার এককে। চিন্তা করো, দ্রাব্যতার গুণফল দেয়া আছে, দ্রাব্যতা চাই কোন এককে, গ্রাম পার লিটার এককে। এখন কোয়েশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এই যে AlOH3, এখন AlOH3 এটা বিয়োজিত হলো অ্যালুমিনিয়াম 3+ আর কি 3OH-। একইভাবে KSP ইকুয়াল 27s⁴। একই কায়দায় S ইকুয়াল 4√KSP ভাগ 27। এইখানে আমরা KSP এর মান কত হবে, 3.7 × 10⁻15। এই দেখো, এখানে আমরা 4√3.7 × 10⁻15 ভাগ 27, এই ভ্যালু বসালে আমরা এই মানটা বসালে আমরা যে ভ্যালুটা পাবো, ধরো যাই পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে মোল পার লিটার এককে। যে মানটা পাবো সেটা হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার এককে। এখন আমরা নিশ্চয়ই গত ক্লাসে বলেছি, মনে আছে তোমাদের? না মনে থাকলে আবার দেখো, মোল পার লিটার থেকে যদি গ্রাম পার লিটার হতে হয়, কারণ প্রশ্নে চেয়েছে গ্রাম পার লিটার, তাহলে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? এই ট্রান্সফরমেশনের জন্য আণবিক ভর দ্বারা গুণ। তো এর আণবিক ভর কত? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে 78। তাহলে তুই প্রাপ্ত মানকে 78 দিয়ে যদি গুণ করো, তখন এটা হয়ে যাবে কিন্তু গ্রাম পার লিটার, এবং সেটাই হবে উত্তর। ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এই অঙ্কটা সম্পন্ন করবা। তাহলে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে, যেদিন ক্লাস টাইম আছে, ওই দিন আমরা কি করব, সিকিউ এর যে ঘ নাম্বার অঙ্ক সেটা শেষ করে দেব। আজকে আরো কিছুক্ষণ ক্লাস নিলে ভালো লাগতো। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।